দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে আলোচনা সম্ভবত সারা বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটছে। ভারত বাংলাদেশ সম্পর্ক, সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো নানা ধরনের কথা বলছে, বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। সব কিছু মিলে রাজনীতি দিয়ে এখন সবচেয়ে আলোচনার বিষয়। আমরা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আমরা বিষয়টির নাম দিয়েছি একটু সামনের দিকে তাকিয়ে, নির্বাচনকে সামনে রেখে আমরা একটি বিষয়টি নিয়ে আমরা নাম দিয়েছি। অন্য নানা বিষয় আলোচনা হবে আজকের এই আলোচনায়। দুজন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন, একটু পরিচয় করিয়ে দিই। আছেন আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু আশরাফ কায়সার, আপনাকে একটু আজকের দিনে একটা ঘটনা একটু মন্তব্য জানতে চাইবো। আজকে আর দুদকের নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলেন, তিনি বলেছেন যে বড় দুর্নীতিবাজদের ছাড় না দেয় অঙ্গীকার করেছেন। সব কিছু মিলে যে নতুন করে দুদক গঠিত হলো, কমিশন গঠিত হলো, সবকিছু আপনার প্রত্যাশাটা কি বা কতটা খুশি হলেন? প্রথম কথা, তাকে অভিবাদন জানাই এবং তিনি যে গুরুদায়িত্ব নিয়েছেন। আপনি জানেন যে গত 16 বছরের যে দুর্নীতিবাজ সরকার ছিল এবং তাদের যে ব্যাপক দুর্নীতি, প্রতি বছর আপনার $16 বিলিয়ন দেশ থেকে বিদেশে চলে গেছে, এমন কোনো সেক্টর নাই। আমরা যদি বড় চারটি দেখি, অবকাঠামো, ব্যাংক, এবং আপনার জ্বালানি এবং ডিজিটাল, যেই ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, আমরা অনেকগুলো বড় শিল্পগোষ্ঠীর কথা জানি, যারা কেউ সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন, এবং তারা বিভিন্ন ব্যাংক ডাকাতি করেছেন। 9টি ব্যাংক দেওয়া হয়েছে একটি শিল্প গ্রুপকে। আবার সামিটের মতো কোম্পানি, যারা হঠাৎ করে দেখা গেছে যে অদ্ভুতভাবে বড় হয়ে উঠছেন। সো এই জিনিসগুলো আপনি জানেন যে কিছুদিন আগে অর্থনীতির যে কমিশন গঠন করা হয়েছিল স্টেট অফ ইকোনমি বোঝার জন্য, তারা এমন সব তথ্য উপাত্ত হাজির করেছেন যে কি পৌরাণিক কাহিনীর মতো মনে হবে আপনাকে। মানে একটা দেশকে কতভাবে আপনি লুট করতে পারেন, সেটি ব্যাংক হোক, সেটি প্রতিষ্ঠান হোক, সেটি জনগণের অংশ টাকা পকেট থেকে টাকা নেওয়া হোক, আপনি স্টক মার্কেট খালি করে দেওয়া হোক, এবং সর্বশেষ চেষ্টা ছিল পেনশন স্কিম করে মানুষের যেই শেষ অবলম্বনটুকু আছে সেইটি শেখ হাসিনা এবং তার সরকার পাচার করার চেষ্টা করছিল বা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এখন আপনি দেখুন, আমরা অনেক আগে 90 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম, তখন আমরা বলছিলাম যে সাংবিধানিক কমিশনগুলো হওয়া দরকার, এবং যেটি দলনিরপেক্ষ হবে, সরকার নিরপেক্ষ হবে, এবং তারা নিজেদের মতো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না। পরিস্থিতি কিন্তু তা হয়নি। আমরা দেখেছি বিগত সরকারের সময় এই কমিশনগুলোতে বিভিন্ন লোককে পদায়ন করা হয়েছে। তারা কেউ তাদের নিজেদের মেরুদণ্ড খুঁজে পাননি নির্বাচন করার সময়। তাদের ব্যাপারে অভিযোগ উঠেছে তারা সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, বড় বড় দুর্নীতিবাজরা তাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে, এবং তারা কেউ কেউ দলীয় কর্মীদের চেহারা দেখে মুখ চিনে চিনে ভিন্ন মতের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে কাজটি করেননি। মোমেন সাহেব আজকে দায়িত্ব নিয়েছেন এবং আমরা তাকে অনেক দিন ধরে চিনি। তার আমলা হিসাবে তার ভালো কিছু সুনাম আছে, 2-1টি বিতর্ক তার পিছু ছাড়েনি। কিন্তু আমরা যেটি বলতে চাই, দেখুন, অতীতের অনেক কিছু আপনার 100% একজন মানুষ খুব গ্রহণযোগ্য এটি আমরা বলবো না, কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তার যে যোগ্যতা, দক্ষতা এবং তার যে দেশপ্রেম থাকা উচিত। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই দায়িত্ব পালন করার সময় আপনি 100% সততার সাথে, দেশপ্রেমের সাথে, যেই দুর্নীতিবাজ হোক, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী হন, কিংবা তার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা হন, কিংবা তার একজন রাজনৈতিক কর্মী হন। দেখুন, বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটি। তারা যে থানা জরিপ করে থাকে, তারা যে পারসেপশন অডিট করে, তাতে কিন্তু আমাদের পাসপোর্ট থেকে শুরু করে বিআরটিএ, হেলথ সেক্টর, বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যারা কোভিডের টিকা কিনেছে একটি দালাল চক্রের মাধ্যমে। পৃথিবীর আর কোনো দেশ সেটি করেনি। এই সরকারের গত 110 দিনেও আমরা কিন্তু ওই জায়গাটিতে হাত দিতে দেখলাম না। তাহলে এখন যেটি মনে হচ্ছে যে দুদক যদি দায়িত্ব নেয়, দুদককে অবশ্যই অত্যন্ত কঠোর হতে হবে, কঠিন হতে হবে, তৎপর হতে হবে, নাছোড়বান্দা হতে হবে। আমাদের একটাই প্রত্যাশা, আপনি যেন বড় বড় দুর্নীতিবাজকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেন,
দেখুন, অর্থনৈতিক অপরাধ অত্যন্ত বড় অপরাধ। আমরা তো রাজনৈতিক অপরাধ জানি, আমরা নৈতিক অপরাধ জানি, কিন্তু যেহেতু বাংলাদেশের মতো একটি দেশ উদীয়মান অর্থনীতির দেশ, এইখানে আমাদের মেরুদণ্ড যারা ভেঙেছে, যারা অবকাঠামো নষ্ট করেছে, যারা অর্থনীতিকে কালো ছায়া দিয়ে সত্যিকারের বিনিয়োগকারী, সত্যিকারের এন্টারপ্রেনারদেরকে ব্যবসা করতে দেয়নি, ব্যাংকগুলোকে অপারেট করতে দেয়নি। আরও একটা জিনিস খুব কঠিন, কিন্তু আমার মনে হয় এই কমিশনের জন্য সহজ হবে, যে এটি একটি নেক্সাস তৈরি হয়েছিল, মানে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মিলিটারি এবং প্রাইভেট সেক্টর, তারপরে দুর্নীতি দমন কমিশন নিজে, সবাই মিলে, মানে রেগুলেটর যদি আপনার প্লেয়ার হয়ে যায় অথবা প্লেয়াররা যদি রেগুলেটরকে নিয়ন্ত্রণ করে, পরিস্থিতি যা হয় বাংলাদেশে তাই ঘটেছিল। আজাদ মজুমদার, আপনাকে এই বিষয়ে নিয়ে একটা প্রশ্নটি করব। প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেবার পর 4 মাস পর দুদক নতুন করে গঠন করা হলো এবং নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন। এই সরকার আসলে দুর্নীতি দমন কিংবা দুর্নীতিবাজদের ধরা, তার বিভিন্ন কাজ আছে, সংস্কার করা, নির্বাচন দেওয়া, সব কিছুর মধ্যে এই দুর্নীতিবাজদের ধরা এটি আসলে কত নম্বরের প্রায়োরিটি? এটা অন্যতম বড় প্রায়োরিটি। এটা আপনি দেখবেন যে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের আগে প্রথম কাজ ছিল সরকারের দিক থেকে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা। আপনারা দেখেছেন একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে যথেষ্ট পরিশ্রম করে একটা রিপোর্ট দিয়েছে 3 মাসের মধ্যেই, এবং সেখানে দুর্নীতির যে বিস্তার সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। দুর্নীতি প্রথমে একটা ধারণা, তারপরে এটা তদন্ত করে এটা বের করে প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। আমরা সবাই জানি যে আগের সরকারের আমলে কী ধরনের দুর্নীতি হয়েছে, সবাই ধারণা করতে পেরেছে। অনেকের চোখের সামনে দিয়ে দুর্নীতি হয়েছে, তারা দেখেছে কিন্তু কোনো কথা বলেনি। তো দুর্নীতিটার মাত্রাটার ব্যাপকতা আসলে কী পরিমাণ ছিল সেটা চিহ্নিত করার জন্য এই শ্বেতপত্র প্রণয়ন কমিটিটা করা হয়েছিল এবং তারা তাদের রিপোর্টটা জমা দিয়েছে। এটা আমরা বিশ্বাস করি যে যারা দুর্নীতি দমন কমিশনে নতুন করে যারা আসছেন তাদের কাজেও সহায়তা করবে। এবং এখন যেহেতু দুর্নীতি দমন কমিশনটা পুনর্গঠিত হয়েছে, তারা এই কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই অর্থে যে দুর্নীতিবাজ যারা, তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা স্বাধীনভাবে কাজ করবেন। এর আগে আমরা দেখেছি, ভাই একটু আগে আলোচনায় এই প্রসঙ্গটি এনেছেন, যে এর আগে দুর্নীতি দমন কমিশনগুলো তারা কাজ করেছে আসলে মানে কাউকে ক্লিন চিট দিয়ে দেওয়ার ভূমিকাটা তারা পালন করেছে। দুদকে অভিযোগ এসেছে, অভিযোগ আসার পরে সেখানে তারা তদন্ত করে বলেছে যে তারা কোনো অভিযোগের সত্যতা পায়নি এবং কেউ এটাকে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এবার যাতে সেরকম কিছু না হয়, কোনো দুর্নীতিবাজ দুদক থেকে আপনার সনদ নিয়ে যাতে নিজেদেরকে পরিষ্কার দাবি করতে না পারে, এই জন্য একটু সময় নিয়ে হলেও তদন্তটাকে সুন্দরভাবে শেষ করার একটা বা তদন্ত কাজটা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেদিক থেকে আমি বলবো যে 4 মাস খুব লম্বা সময় নয়। দুদক পুনর্গঠন হয়েছে, দুদকে সরকার একটা সার্চ কমিটির মাধ্যমে এই ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন, কমিশনার এবং দুর্নীতি আরও যারা এখানে যুক্ত হয়েছেন। তো সবাই মিলে এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করে যারা দুর্নীতিবাজ আছে, যাদেরকে আমরা সাধারণভাবে দুর্নীতিবাজ হিসাবে জানি, তাদের দুর্নীতির আসলে পরিমাণটা কী এবং তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা তাদেরকে আইনের আওতায় বা আইনের মুখোমুখি করতে পারবেন। এই জন্যই একটু সময় নেওয়া হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আশরাফ কাছে এই যেহেতু আমাদের বিষয় দিয়েছে আমরা নির্বাচনকে সামনে রেখে এই বিষয়ে নিয়ে একটা প্রশ্ন করবো। অনেকের মধ্যে কিন্তু একটা আলোচনা এখন চলছে যে বর্তমান যে পরিস্থিতি, ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক, সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা, সব কিছু মিলে রাজনীতি যেন ওইমুখী হয়ে গেছে, সব কিছু মিলে জাতীয় ঐক্যের ডাক, সব কিছু মিলে সেখানে যে সংস্কার নিয়ে আলোচনা ছিল, নির্বাচন কবে হবে সেটা নিয়ে আলোচনা ছিল, এই আলোচনাগুলো কি একটু আড়ালে চলে গেল? দেখুন, সরকারটির একটি সমস্যা হচ্ছে দেশের ভেতরে যে কুচক্রীরা আছে, যারা পলাতক অবস্থায় আছে, আত্মগোপন করে আছে, আপনি জানেন তাদের অর্থ রয়েছে, তাদের অস্ত্রপাতি রয়েছে, তাদের নেটওয়ার্ক রয়েছে এবং তাদের অনেক ভক্তকুল রয়েছে। তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে। আপনি গত 110 দিনে খেয়াল করে দেখুন সরকারটি কতদিন অ্যাডহক প্রবলেম মুক্ত অবস্থায় কাজ করতে পেরেছে। সেই সঙ্গে তাদের যে পার্টনার অস্থিতিশীলতার, সেটি হচ্ছে ভারত, এবং ভারত পৃথিবীতে আনপ্রেসিডেন্টেড প্রোপাগান্ডা করছে এবং অসহযোগিতা করছে, ইস্যু তৈরি করছে, মিথ্যাচার করছে। যেহেতু
আমরা সবাই ভিয়েনা কনভেনশন সাইন করা রাষ্ট্র, সেই অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন না। আপনি দেখুন আমাদের হাই কমিশন কলকাতা কিংবা আগরতলায় যখন আক্রমণ হয়, আপনি কিন্তু মনে রাখবেন এটি হচ্ছে অ্যাক্ট অফ ওয়ার, এটি যুদ্ধের সমতুল্য বা সূচনা। কাজে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেটি আমাদের হাই কমিশন আক্রমণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং বাংলাদেশ বিরোধী প্রচারণায় অন্তর্ভুক্ত হয়ে। কাজে সরকারটি গত 100 দিনে বা 110 দিনে আপনি দেখবেন যে একইভাবে মনোযোগ দিয়ে আমাদের যে সংস্কার, নির্বাচন, সবগুলো দলকে নিয়ে বসা, সমাজের ভেতরে অনেক দেখুন 16 বছরে অনেকের অনেক কথা বলার সুযোগ হয়নি, তাদের কথা শোনা, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে সংস্কার প্রক্রিয়াটি আমরা যতটা স্পিডি আশা করেছিলাম সেটি হয়নি। তবে আমার মনে হয়েছে গত 15 দিনে আমাদের দেশের অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। আমরা সবাই এক কাট্টা হয়েছি। ভারত একটা উপকার হয়তো করেছেন যে যারা যারা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, হিসাব নিকাশ করছিলাম, কে গণ অভ্যুত্থানে কী ভূমিকা রেখেছে, কার নির্বাচনে কি ফল হবে ইত্যাদি ইত্যাদি, তারা মোটামুটি বুঝতে পেরেছে যে শত্রু কিন্তু একটাই, সেটি হচ্ছে শেখ হাসিনা পলাতক এবং তার সঙ্গপাঙ্গরা আর ভারত। এবং এই প্রথম আমি দেখলাম যে কোনো ঘটনা ছাড়া, ধরুন বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী, যাদেরকে আমি সংখ্যালঘু বলতে চাই না, বাংলাদেশের নাগরিক তারা, আমাদের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব আমার মতো বা অন্য আরেকজনের মতো তারও দেখভাল করা। হঠাৎ করে একটা রাষ্ট্র যদি সেই দায়িত্ব ঘাড়ে তুলে নেয়, সেটি অত্যন্ত বেমানান। এবং ভারতকে বা মোদিকে, দেখুন আমি যখন ভারত বলি আমি কিন্তু ভারতের জনগণকে মিন করি না, কেননা এখানে পার্থক্য রয়েছে। ভারত সরকার যেটি একটি হিন্দুত্ববাদী সরকার এবং যেটির বিরুদ্ধে গত ইলেকশনে ভারতেরই জনগোষ্ঠী ভোট দেয়নি, কাজে তাদের এখন দরকার বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপরে ভর করে তাদের নিজস্ব রাজনীতিতে ভালো করা। আবার একই উদ্দেশ্য শেখ হাসিনার, যে এদেরকে স্কেপগোট করা। তাদের জমি তারা নিয়েছে, আওয়ামী লীগাররা তাদের ভোট তারা কেড়ে নিয়েছে এবং বিপদে তারা, আপনি দেখেন, তাদেরকে ব্যবহার করছে। কি অদ্ভুত দেখুন, শেখ হাসিনার বন্ধু এখন সেই নূর হোসেন, যাকে উনি 16 বছর মনে করতে পারেননি, যার হত্যাকারী এরশাদের সাথে উনি জোট করেছেন, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। মানে কি বিসদৃশ দুইটি চেহারা আমরা দেখলাম। এখন আপনি যদি বলুন যে নির্বাচন এবং সংস্কারের দিকে দেখেন, একটা জিনিস হচ্ছে এটা ধ্বংসস্তূপের মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছে। একেবারে বাংলাদেশের সব প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থনীতি, সামাজিক অবকাঠামো, আমাদের সম্প্রীতি সব ধ্বংস করে গেছে। শেখ হাসিনা ওয়াজ দ্য চিফ ডিভাইডার বাংলাদেশে। উনি বলেছিলেন ওনারা মুক্তিযোদ্ধা, আই ডোন্ট নো হাউ, আর বাকি সবাই রাজাকার। আমরা 2012-11 থেকে কথা বলছিলাম, তখন থেকে বলা হচ্ছিল আমরা হয় বিএনপি, না হয় রাজাকার, না হয় স্বাধীনতা বিরোধী। কাজেই এই জায়গাটিতে সামাজিক সম্প্রীতি তৈরি করা, সংস্কারের ভেতর দিয়ে কাঠামোটিকে আবার দাঁড় করানো, নির্বাচন হওয়ার মতো। দেখুন পুলিশ পালিয়ে গেছে, 90,000 পুলিশ আওয়ামী লীগের পরিচয়ে অন্তর্ভুক্ত হয়েছে, এটা পুলিশ কমিশনার নিজেই বলছেন। প্রশাসনের লোকগুলো তাদের মতো এরকম রাষ্ট্রের কর্মচারী আর পৃথিবীর খুব কম রাষ্ট্র দেখেছে। একজন রাজকবি ছিলেন আমাদের গণতান্ত্রিক শাসনে, তিনি তার কোনো মতলব হাসিল করতে হলে 32 নাম্বার নিয়ে একটা কবিতা লিখতেন, কিংবা শেখ মুজিবকে নিয়ে একটা কবিতা লিখতেন। ওনার হাত দিয়ে 4,000-5,000 কোটি টাকা খরচ হয়েছে এক লোকের জন্মদিন পালন করার জন্য, যার বানানটা পর্যন্ত ঠিক করতে পারে নাই, মুজিবের জায়গায় মুজি হয়েছে। তার মানে দেখুন, অন্যায় কিংবা পাপ কিংবা অপরাধ কোনো এক জায়গা দিয়ে তো আপনাকে প্রকাশ করবে। দেখুন সরকারের বিরুদ্ধে শেষে কারা নেমেছিল, একটি ছাগল নেমেছিল যে সরকারকে উন্মোচিত করতে, যে তার প্রশাসন কতটা বাজে অবস্থায় রয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার মনে হচ্ছে, আপনি নির্বাচনের শিরোনাম করেছেন, দেশ কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে, আমরা আবহ টের পাচ্ছি। প্রধান উপদেষ্টা হয়তো মাসখানেকের মধ্যে উনি যেমনটি আভাস দিয়েছেন যে সংস্কার করে, আরেকটা জিনিস হচ্ছে নির্বাচন করতে হলেই তো আপনার একটা মোটামুটি গ্রহণযোগ্য সংস্কার করতে হবে। আপনার ভোটার তালিকা কোথায়, আপনার আরপিও কোথায়, আপনি নির্বাচন সংস্কারে যে কমিশন করা হয়েছে তারা হয়তো আজকে আমি যতটুকু শুনেছি যে আপাতকালীন বা ইন্টারিম রিপোর্ট তারা দিয়েছেন। কাজে সেখানে আমার ধারণা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। তারা যেমনটি নির্বাচন চায়, আমরা যেন তেন আরেকটি নির্বাচন চাই না। শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি কিন্তু একটি নির্বাচন করে খুব দ্রুত গতিতে কাউকে পদে বসানোর জন্য না। তবে ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের একটি নির্বাচিত সরকার আমার ধারণা পরিস্থিতিকে অনেকখানি জোরালো করতে পারবে। সেই দিক থেকে সংস্কারের প্রক্রিয়া আমি বলবো কিছুটা ধীর লয়ে আগালেও
যৌক্তিকভাবেই আগাচ্ছে আর রাইট ডিরেকশনে আগাচ্ছে। আচ্ছা, আজাদ মজুমদার এই জাতীয় ঐক্যর ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, এবং আমরা দেখতে পাচ্ছি ঐক্য সব রাজনৈতিক দলগুলো অনেক দিন পর এক প্ল্যাটফর্মে এসে তারা কথা বলেছেন, একই ভাষায় কথা বলেছেন। সেই জাতীয় ঐক্য আসলে এখন পর্যন্ত কতটা শক্তিশালী হলো আপনাদের কাছে মনে হচ্ছে? আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এরকম শক্তিশালী জাতীয় ঐক্য খুব কম সময়ে দেখা গিয়েছে। আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতীয় ঐক্যের ডাক দিলেন, তখন সেখানে ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী বিএনপি জামাত ইসলামী কমিউনিস্ট পার্টি বা ধর্মীয় দলগুলো সবাই এসেছেন। বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় এবং প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল যাদেরকে আমরা বলি, তাদের কেউ কিন্তু বাদ যাননি, মোটামুটি সবাই এসেছেন এবং সবাই কিন্তু একই সুরে কথা বলেছেন। কারণ তাদের কাছে সবার আগে আসলে দেশ সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থ, দেশের প্রয়োজন, দেশের মানুষের প্রয়োজন, এগুলো হচ্ছে সবার মূল কথা। সবাই মনে করছে যে দেশের ক্ষেত্রে বা দেশের প্রয়োজনে আমাদের মতবিভেদ থাকতে পারে রাজনীতিতে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখন ইস্যু যখন বাংলাদেশ, তখন আমাদের আসলে ভিন্ন কিছু চিন্তা করার কারোই সুযোগ নেই এবং কেউ ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করেনি, সবাই এক কাতারে সামিল হয়েছে। মাঝখানে মনে হচ্ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সরকার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এই যে জাতীয় ঐক্যের ডাকে এই পুরো ঘটনা নিয়ে সরকার কি এখন অনেক বেশি আগের চেয়ে বেশি নিজেদেরকে কনফিডেন্ট মনে করছে কিনা? সরকার প্রথম থেকেই কনফিডেন্ট, কিন্তু সরকার একটা যখন সমাজে যখন আমাদের অনেকগুলো মত থাকবে, অনেকগুলো পথ থাকবে, মতের ভিন্নতা থাকবে, এই মতের ভিন্নতা থাকা বা অনেকগুলো পথ থাকা এটাকে আসলে দূরত্ব বলে না। প্রত্যেকের নিজস্ব মতামত বা নিজস্ব কিছু রাজনৈতিক এজেন্ডাও থাকতে পারে, নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে। এটাকে আমরা সরকার কখনো এটাকে নেতিবাচকভাবে নেয়নি। সবাই তার মতো করে কাজ করছিল, তার মতো করে। কিন্তু আসার কথা বা সবচেয়ে পজিটিভ যেটা সেটা হচ্ছে যে যখন প্রয়োজনটা পড়েছে, যে যখন দেখা গেছে যে আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই আসলে বিপন্ন হয়ে যাচ্ছে, যদি আমরা আসলে আমাদের মধ্যে যদি কোনোভাবে বা আমাদের সমাজের মধ্যে যদি কোনোভাবে বিভেদ ধরানো যায়, তাহলে বাংলাদেশটাকেই বিপন্ন করে তোলা যায়, তখন কিন্তু সবাই খুব দ্রুত সেটা উপলব্ধি করেছে এবং উপলব্ধি করে তাদের অন্যান্য মতবিভেদ বা এগুলোকে সাময়িকভাবে দূরে সরিয়ে বা এগুলো ভুলে গিয়ে তারা আবার সবাই এক হয়েছেন, কারণ ইস্যুটা বাংলাদেশ। এই যে জাতীয় ঐক্যের ডাক সবাই একসাথে হওয়া, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন কি সরকার যে তার যে লক্ষ্য ঠিক করেছিলেন এবং মাঝখানে এক ধরনের মনে হচ্ছিল যে একটু বিভেদ, মানে একটু দূরত্ব, সব কিছু মিলে সরকার এখন আগের চেয়ে বেশি শক্তিশালী কি হলো? দেখুন, এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, কোনো সামাজিক শক্তিও নাই। সরকারটির কিন্তু সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ, এবং এটি যখন বলি তখন জনগণ তো আসলে বিচ্ছিন্ন, তারা আবার এক হলে কি হতে পারে 5ই আগস্টে আমরা দেখেছি। কাজেই আমার মনে হয়েছে যে সরকারের, দেখুন রাজনীতি কার জন্য? জনগণের জন্য, দেশের জন্য, মঙ্গলের জন্য। কাজেই তারা যদি উপলব্ধি করেছেন, আমার যতটুকু মনে হয় যে ভারতের যে আগ্রাসন বা শেখ হাসিনার যে চক্রান্ত বা ওই যে আমাদেরকে যে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সমাজ জীবনে, আমি আজকেও দেখলাম পুলিশের একজন দাগী কর্মকর্তা যিনি ক্রসফায়ারের জন্য নিন্দিত, তিনি আবার পোস্ট দিয়েছেন জয় বাংলা নিয়ে। তার মানে দেখুন, গত 100 দিনে তারা 28 কিংবা 29টা উসিলা খুঁজে বের করেছিলেন, সেই 35 আনসার, ব্যাটারি, ইসকন, মানে অদ্ভুত অদ্ভুত সব ইস্যু। উনি আবার পোস্ট দিয়েছেন, যিনি ভারতে পলাতক অবস্থায় আছেন, যে জয় বাংলা নিয়ে তার একটা বক্তব্য। মানে যে কোনো নর্মাল ইস্যু, স্বাভাবিক ইস্যুকে বা আপনার একটা আন্দোলনের ইস্যু বা একটা অস্থিতিশীলতার ইস্যু তারা বানানোর চেষ্টা করেছেন। এই জায়গাগুলোতে আমার এখন পর্যন্ত মনে হয়েছে যে দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, এই সরকার প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছে না। কেননা প্রশাসনটাকে যেভাবে বিচ্যুত করা দরকার ছিল সরকারটি তা করেনি। সরকারটি অনেকটা সফট হয়েছে। আপনি যদি আজকে প্রশাসনের উপরের স্তরের 3টি স্তর ফেলে দিতেন, তাহলে কিন্তু মনে হতো যে এই স্তরগুলো গত 15 বছরে পচা নির্বাচনে অংশ নিয়েছিল, সরকারকে কুপরামর্শ দিয়েছিল, এরাই বিভিন্ন বইপত্র লিখে ফ্যাসিজমকে প্রমোট করেছিল এবং রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা কিন্তু তাদের অত্যন্ত মানে দলীয় দাসের মতো ব্যবহার করেছিল। এবার পুলিশের দিকে আসেন, পুলিশ ইতিহাসে এতটা নিন্দিত, এতটা দলীয় এবং এতটা সন্ত্রাসী চেহারায়
আমাদের সামনে কখনো ছিল না। সেই পুলিশকে, সেই প্রশাসনকে নিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে। আমরা কোথাও কোথাও টের পাচ্ছি প্রশাসন এবং পুলিশ স্যাবোটাজ করছে, প্রশাসন এবং পুলিশ সহযোগিতা করছে না, এবং যাতে করে মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হয়। দেখুন, আপনার যত বড় মাপের বিপ্লব হোক না কেন, পরের দিন বাজারে গিয়ে যদি আপনি জিনিসপত্রের দাম বেশি দেখেন, কিংবা রাস্তায় গিয়ে যদি আপনি আটকা পড়েন এবং ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আপনার মধ্যে হতাশা আসবেই। কেউ কেউ এই হতাশাকে কাজে লাগানোর চেষ্টা করছে। আমার মনে হয় দুটি শক্তি বাংলাদেশের বিভিন্ন অস্থিতিশীলতার পেছনে এখনও কাজ করছে। কাজেই সরকারটিকে অনেকভাবে কৌশলী হতে হয়েছে। এখন এখানে আমাদের সবচেয়ে বড় শক্তির নাম প্রফেসর ইউনূস, কারণ তার যে মানে অপরিসীম ধৈর্য, আমরা বিগত সরকারের সময় দেখেছি তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, সেই ধৈর্য, সেই মহানুভবতা, সেই সাহস, সেটি আমরা দেখতে পাচ্ছি কার্যত হচ্ছে। এবং আপনাকে আমি বলে রাখি, এই মুহূর্তে দেখুন, কিছু নৈরাজ্যবাদী মানুষ সমাজে সবসময় থাকবে, তারা অ্যানার্কিস্ট, তারা বিগত সরকারের ভয়ে বিভিন্ন দেশে পালিয়ে গেছে। এখন ওখান থেকে বাংলাদেশের দিকে তাকিয়ে তারা মনে করছে যে তাদের মন মতো কিছু না হওয়া মানেই সরকারটি ভালো না, সরকারটি পারফর্ম করছে না। দেখুন, সবার মত মতো একটি সরকার চলতে পারবে না, তাকে সিদ্ধান্ত নিতে হবে বেছে বেছে, এবং অধিকাংশ মানুষের বা কল্যাণের দিকে তাকিয়ে নিতে হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব, পারতপক্ষে পচা কন্টেন্ট না দেখতে, বিদ্বেষমূলক কন্টেন্ট না দেখতে, প্রোপাগান্ডামূলক অপপ্রচার কন্টেন্ট, সেটি শুধু ভারত বা হাসিনার না, অন্যদেরটাও না দেখতে। তাহলে আপনি হতাশা কম হবে। দেশ একটা রাইট ডিরেকশনে যাচ্ছে। আমরা একটা সুন্দর নির্বাচন দেখব, এবং যেই নির্বাচন শুধু এবার না, আগামী অন্তত 3-5টি নির্বাচন আমাদের জন্য কোনো প্রশ্ন করতে না হয়, কোনো উত্তেজনার ভেতরে থাকতে না হয়, যেটি হাসিনা করতেন, যে আপনি নির্বাচন কবে হবে, কে কোন দলে খেলবেন, তার দলের লোককে 3 ভাগ করে, মানে উনি একটা উনি কিন্তু গণতন্ত্র নিয়ে অনেক বড় বড় কথা বলতেন, কিন্তু গণতন্ত্রে এইরকম কালো চরিত্র ডেমোক্রেসির ইতিহাসেও কিন্তু খুব বেশি নাই। একজন দর্শক আছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করুন। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, আলামিন ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এর আগের সরকার দেশকে দুর্নীতির মহাসাগরে নিমজ্জিত করেছিল, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা রাস্তা অন্তর্বর্তীকালীন সরকারের হাত দ্বারা তৈরি হবে কিনা, এবং সেই দুর্নীতির সংস্কৃতি বা কালচার আমাদের আরো কতদিন বয়ে বেড়াতে হবে? জি, কথা বলছি নির্বাচন সামনে রেখে এই বিষয়টি নিয়ে। একজন দর্শক আছেন, এটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করুন। হ্যাঁ, মোহাম্মদ শহীদুল ইসলাম, কুষ্টিয়া থেকে বলছিলাম। জি, বলেন। হ্যাঁ, আমরা এই যে নতুন দুদক চেয়ারম্যান নির্বাচন দেখলাম, তো আমরা প্রশ্ন হলো যে এই যে অর্থনৈতিক অবস্থা যে মানে মানে যেভাবে খারাপ ছিল, অর্থনৈতিক লুটপাট ছিল, শেয়ার মার্কেট লুটপাট ছিল, সব জায়গায় যে অন্যায় দুর্নীতি হয়েছে। আগের দুদক চেয়ারম্যান তো যারা ছিলেন, কমিশনরা যারা ছিলেন, তারা তো মুখ দেখে দেখে কাজ করতেন। এখন যারা মানে নির্বাচিত হলেন, তারা কি ধরেন যে এইগুলা মানে কাজ সঠিকভাবে করতে পারবে? ইসলাম, আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আমরা মনে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমি শুধু একটি দুজনের প্রশ্নই একই রকম, এবং তারা আসলে ভরসা পেতে চাচ্ছেন। দেখুন, যত খারাপ দুর্নীতি হোক, যেটি গত 16 বছরে হয়েছে, চাইলে কিন্তু মোড় ঘুরানো যায়। তবে এটি আশার খবর যে এই নতুন চেয়ারম্যান এবং তার কমিশন কিন্তু তাদের সম্পদের বিবরণ দিয়ে যাত্রা শুরু করছেন। এটি আমরা 30 বছরে অনেকবার শুনেছি, কখনো খুব কার্যকরভাবে ঘটতে দেখিনি। আরেকটা জিনিস, তার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দুদককে দুর্নীতি মুক্ত করা, এবং দুদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু প্রচণ্ড। এই যে আমাদের রাষ্ট্রপতি, উনি যখন ওখানে কমিশনার ছিলেন, তার ব্যাপারে হেন দুর্নীতির অভিযোগ নাই, তখন উঠেছিল। এখন দুদককে করতে হবে। দ্বিতীয় হচ্ছে, দেখুন, উনি কিন্তু অ্যাডমিন ক্যাডারের লোক, তাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রশাসন, যেটি গত রাজনৈতিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী একবার বিশদ বলেছিলেন, যে টরন্টোতে কারা বাড়ি করেছে, দুবাইতে কারা সেকেন্ড হোম নিয়েছে, মালয়েশিয়াতে কারা নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসাবে তার অ্যাডমিন ক্যাডারের লোকগুলোকে দিনের আলোতে আনতে হবে। দেখুন, চিহ্নিত ব্যবসায়ীদের নাম আমরা গত 110 দিনে অনেকবার বলেছি, এবং বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর কথা বলেছি। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে শেখ পরিবারের দুর্নীতির ব্যাপারে উনি কি করছেন। দেখুন, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত
পরিবারটি হচ্ছে শেখ পরিবার। তারা অন্যদের দিকে আঙ্গুলি দেখিয়েছে, বিভিন্ন ভবনের দিকে আঙ্গুল দেখিয়েছে, এগুলো এখন আর কোনো তুলনীয় না। এই পরিবারের কেউ এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে ধরে আনতে হবে বিচারের জন্য। আরেকটা হচ্ছে তাদের দুর্নীতির তথ্যটি মানুষের কাছে প্রকাশ্য করতে হবে এবং যথেষ্ট সাক্ষী সাবুত নিয়ে, কোনো রেটোরিক্স না, কোনো মুখে মুখে কথা না। আমার মনে হয় তাহলে এই দুইজন দর্শকের যে আস্থার অভাব দেখছি সেটি ফেরত আসবে। জি, আজহার মজুমদার, এই সরকার 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, কাজে এই অভ্যুত্থানকে তারা সামনে নিয়ে আসছে, অনেক বেশি করে মানুষের সামনে তুলে ধরছে, সারা বিশ্বের সামনে তুলেছে, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ডিসেম্বরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রোপাগান্ডা বলি, এক ধরনের প্রচারণা দেখছি, বিশেষ করে জয় বাংলা স্লোগানটি রাষ্ট্রীয় স্লোগান স্থগিত করার পর, রাইটে করার পর, যে এই সরকার মুক্তিযুদ্ধকে একটু আন্ডারমাইন করার চেষ্টা করছে কিনা, বিশেষ করে এই 24শে গণ অভ্যুত্থান দিয়ে। এটা কিন্তু আমরা ফেসবুকে নানাভাবে নানা ছলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে একটু অবস্থানটা জানতে চাইব সরকারের। আপনি নিজেই যেহেতু বলছেন এটা একটা প্রোপাগান্ডা, আমি আর এটাকে আলাদাভাবে জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। এটা তো প্রোপাগান্ডা তো আর বাস্তবতার সাথে এটা বিভেদ তো সৃষ্টি করে ফেলে। এটা না, বিভেদ তো প্রোপাগান্ডা তো তৈরি করা হয় বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে। প্রোপাগান্ডা যারা করে তাদের তো নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য নিয়ে তারা একটা প্রচারণা চালায়, যেটা ভুল প্রচারণা, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রচারণা অতীতেও ছিল, এখনও আছে। তো এটা নিয়ে যদি আমরা চিন্তিত হই বা এটাতে যদি আমরাও বিভ্রান্ত সবাই হয়ে যাই, তাহলে তো সেটা আসলে এক ধরনের মুশকিলই। আমি মনে করি মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর আমাদের ইতিহাসে আসলে আর কোনো কিছুর তুলনা চলে না। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবের বিষয়। এটা মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমরা যখন দেখেছি মুক্তিযুদ্ধের যে আমরা যে স্পিরিটটা, সেটা আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী কিছু সরকার আছে তারা ঠিক সে অর্থে হয়তো ধারণ করতে পারেনি দেখেই কিন্তু আমাদের 1990 সালে গণ অভ্যুত্থানের হয়েছিল বা 24শে গণ অভ্যুত্থান, এই পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী 50 বছরের ইতিহাসে আমাদের 90-এর গণ অভ্যুত্থান বা 24শে গণ অভ্যুত্থান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। একটা আসলে কোনোটার কোনো প্রতিপক্ষও নয়, বা একটাকে দিয়ে আরেকটাকে ঢেকেও রাখা যায় না, বা একটাকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটার গুরুত্ব কোনোভাবে কমিয়েও আনা যায় না। এগুলো যারা বলে বা এগুলো নিয়ে যারা এই ধরনের বিভেদ সৃষ্টি করতে চায়, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যেই আমি মনে করি যে এগুলা তারা বলছে। এবং আপনি যথার্থই বলেছেন যে এগুলো আসলে প্রোপাগান্ডাতে আমিও সবাইকে আহ্বান জানাবো, কেউ যেন আপনারা বিভ্রান্ত না হন। আপনার কিছু বলা আছে? আমার বলার আছে। দেখুন, এটি যারা বলছেন বা যারা প্রকাশ করছেন তাদের হীন উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে আবার সেই শেখ হাসিনার ফর্মুলা, দেশকে বিভক্ত করতে হবে এবং তাতে কিছু ফায়দা লোটার সুযোগ আছে। আওয়ামী লীগ সরকার 72 সাল থেকে বা আওয়ামী লীগ দলটি মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। আপনি যদি মুক্তিযুদ্ধের মৌল চেতনা অনুভব করে থাকেন, আওয়ামী লীগের শাসন মুক্তিযুদ্ধর চেতনার বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধ আমাদেরকে যে সাম্যের কথা বলেছে, বৈষম্যহীনতার কথা বলেছে, আপনার স্বাধীন সার্বভৌম জাতিসত্তার কথা বলেছে, আওয়ামী লীগ তার প্রত্যেকটা জিনিসকে নষ্ট করেছে। তারা লিটারেলি, উনি ভারতের পেইড প্রধানমন্ত্রীর মতো ব্যবহার করেছেন। তার সরকার সবচেয়ে নতজানু সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা বা মনের ইচ্ছার বাইরে গিয়ে উনি ভারতের কাছে দেশকে সমর্পণ করেছেন। আমরা অর্থনৈতিকভাবে বলবো, আগের সেই যুদ্ধ তো আর এখন হবে না। দেখুন, এখন সরকারটি মুক্তিযুদ্ধকে কি করেছে, উনি একটা প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল, অথবা উনি একটা ফিক্সড ডিপোজিট করেছে মুক্তিযুদ্ধ। যখন তখন ওই ডিপোজিট থেকে সে ভাঙাবেন। কখন ভাঙাবেন? যখন উনি বিপদে পড়বেন, যখন নির্বাচন হবে, যখন ভোট চুরি করবেন, তখন উনি বলবেন যে যদি এই নির্বাচন হতো তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসতো, এই জন্য আমি চুরি করে ফেলেছি। আর সেটি উদযাপন করতে গণভবনে হাজির হয়েছিলেন কারা? এই যে লেখক, শিল্পী, সাহিত্যিক এবং কিছু চিহ্নিত মিডিয়ার লোক যারা এখন পালিয়ে আছেন, তারা হাজির হয়েছিলেন ওই ভোট চুরির উৎসবটি উদযাপন করতে। তাদের একটুও লজ্জা হলো না যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদেরকে ভোট উৎসবের জন্য বলেছিল। শেখ হাসিনার সরকার বারবার চুরি করেছেন, তারা বারবার চোরের সঙ্গী হয়েছেন। বিনিময়ে তারা কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, শেখ হাসিনার সাথে নিউ ইয়র্কে গেছেন। এই স্টেশনেরও কোনো লোক আমরা দেখেছি পূর্বাচলের প্লট আবার 2 কাঠা বাড়ানোর জন্য আবেদন করেছিলেন 10 কাঠার সাথে। তার মানে কি, দেখুন, মুক্তিযুদ্ধ হচ্ছে বিগত সরকারের উইন্ডো ড্রেসিং ছিল। উইন্ডো ড্রেসিং হচ্ছে ফাঁপা।
এই রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তাদের খুব কম মানুষ আওয়ামী লীগের সাথে আছে, তাদের অনেকাংশ মানুষ বাইরে রয়েছে। দেখুন, আপনি বারবার স্টিগমাটাইজ করার চেষ্টা করেছেন রাজনীতিতে, কে মুক্তিযোদ্ধা কে রাজাকার। 24 সালে আওয়ামী লীগের পরিণতি হলো ঠিক রাজাকার, আলবদর, আল শামস কিংবা পাক বাহিনীর যে পরিণতি হয়েছিল ঠিক 54 বছর পরে আওয়ামী লীগ ওই চরিত্রে আবির্ভূত হলো। তারা ঘরে ঘরে গিয়ে স্টুডেন্টদেরকে বের করলো, তারা গণহত্যা করলো এবং 21-22 বছরই ছেলে মেয়েদেরকে রাজাকার বলল, তারপরে ভদ্রমহিলা তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে গেলেন। এই দলের মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহার করার নৈতিক অধিকার নাই। এই দলের যারা সহকর্মী, সহযোগী এবং সমর্থক, তাদের কিছুদিন লজ্জিত থাকতে হবে যে আমি মুক্তিযুদ্ধ ভাঙিয়ে আর রাজনীতি করার চেষ্টা করব না এবং মুক্তিযুদ্ধ ভাঙিয়ে বিরোধী মতকে দমন করার চেষ্টা করব না। দেখুন, মুক্তিযুদ্ধের কোন চেতনায় আছে আপনি 3000 লোককে গুম করবেন, খুন করবেন? কোন চেতনায় আছে আপনি 2000 ছেলে মেয়েকে হত্যা করবেন, 30,000 বাচ্চাকে আপনি আহত করবেন? এদের মুখে মুক্তিযুদ্ধের নাম অত্যন্ত অশোভন। আওয়ামী লীগের লোকরা যখন মুক্তিযুদ্ধ বলে তখন মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়। আজাদ মজুমদার, আশরাফ কাছে যেমনটি বলছিলেন যে এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার একটা ব্যাপার আছে। আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, আপনি সেখানে ছিলেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি থেকে এই বিভেদ তৈরি করার যে এক ধরনের মানে বিভেদের রাজনীতি, সেটি দূর করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর নেতারা আসলে এখন কতটা ইতিবাচক? আমি তো আপনাকে আগেও বলেছি, এখন বাংলাদেশের রাজনীতি থেকে তো এই মুহূর্তে আওয়ামী লীগ বিতাড়িত, এবং সেটা উনি যথার্থই বলেছেন কেন তারা বিতাড়িত হয়েছেন। তাদের সভানেত্রী পালিয়ে গেছেন, বাংলাদেশটাকে অরক্ষিত অবস্থায় রেখে, বা বাংলাদেশের একটা গণহত্যা চালিয়ে তাদের সভানেত্রী পালিয়ে গেছেন। তো তাদের সভানেত্রী পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের এখন যে বাকি রাজনৈতিক যে দলগুলো আছে, যারা এই মুহূর্তে সক্রিয়, যারা মানুষের প্রতিনিধিত্ব করে, তারা তো তাদের একতার প্রদর্শনী তারা করেছেন। তারা যে ঐক্যবদ্ধ এবং তারা যে লিটারালি তারা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। যখন আমরা আগেও বলেছি, আমি এখানেও একটু আগে বললাম যে যখন আমাদের রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা আছে, রাজনৈতিক দলের চাওয়া পাওয়া আছে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যখন আলোচনার বিষয় বাংলাদেশ, তখন কিন্তু তাদের মধ্যে কারো কোনো বিভেদ নেই। আর বাংলাদেশটা কিসের সৃষ্টি? বাংলাদেশটা তো মুক্তিযুদ্ধের ফলেই সৃষ্টি। মুক্তিযুদ্ধের ফলে যে দেশটা সৃষ্টি হয়েছে, সেই দেশটাকে রক্ষা করার জন্য, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যখন সবাই একতাবদ্ধ হতে পারে, তখন তো আমরা ধরে নিতে পারি যে মুক্তিযুদ্ধের পক্ষেই তারা সবাই একতাবদ্ধ হয়েছে। আচ্ছা, এইখানে একটু জানতে চাই, কদিন আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে 27 ইউ রাষ্ট্রের রাষ্ট্রদূত দেখা করে গেছেন। তখন আলোচনার মধ্যে কি যে এই যে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা ধরনের ভুল তথ্য বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা, বা তারা আসলে কি বলেছেন? যে অবশ্যই আলোচনা হয়েছে। তারা তো বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনেকগুলো ইস্যু নিয়ে তারা কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকার কি করছে, সংস্কার প্রক্রিয়াটা সরকার কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন, উনি ওনার কাজগুলো এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়েছেন, এবং উনি জানিয়েছেন নির্বাচনটা উনি কখন কিভাবে করার পরিকল্পনা করছেন। এভাবে এগুলো পরিষ্কারভাবে উনি বলেছেন। পাশাপাশি আপনি দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বক্তব্য, বা ইউরোপীয় ইউনিয়নের যিনি বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন, তার কথাও এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের এই যে গণতান্ত্রিক উত্তরণের পথে যে প্রয়োজনীয় সংস্কার, এটার জন্য যে সহযোগিতা প্রয়োজন, তারা সেই সহযোগিতা বাংলাদেশকে সবসময় করবে, এবং তারা এই সহযোগিতাটা আসলে অব্যাহত রাখবে। তারা মূল সুরটা ছিল আসলে ইতিবাচক, এবং সহযোগিতার অঙ্গীকার করে তারা এই সভাটা শুরু করেছেন এখানে, এবং শেষটাও করেছেন আসলে তারা বাংলাদেশকে সহযোগিতার বিষয়টা বজায় রেখে। একটা জিনিস আপনি যদি দেখেন, যদি কালেকটিভলি যদি আপনি ইউরোপিয়ান দেশগুলোকে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার কিন্তু এই ইউরোপের এই দেশগুলো, এবং তাদের যে আমাদের যে জিএসপি সুবিধা তারা সেটা অব্যাহত রেখেছে আমাদের জন্য। সামনে এটা ছাড়াও তারা আরও উন্নয়ন সহযোগী হিসাবে তারা অনেকভাবেই আমাদের সাথে জড়িত। সামনে আপনার রোহিঙ্গা ক্রাইসিস নতুন মোড় নিচ্ছে, আপনারা সবাই দেখেছেন। মায়ানমারের পরিস্থিতি কিন্তু আসলে আস্তে আস্তে অন্যদিকে টার্ন নিচ্ছে। তো মায়ানমারের পরিস্থিতি
উপর নির্ভর করবে আসলে রোহিঙ্গা ক্রাইসিসের গতি প্রকৃতি, এবং এই রোহিঙ্গা ক্রাইসিসটা কীভাবে হ্যান্ডেল করা হবে সেখানে ইউরোপীয় দেশগুলোর একটা বড় ভূমিকা থাকবে। এবং বাংলাদেশ যেহেতু রোহিঙ্গা ক্রাইসিসের একটা অন্যতম আসলে শিকার, এই ক্রাইসিসের ফলে বাংলাদেশ যেভাবে ভুক্তভোগী হয়েছে, এই ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন হবে বাংলাদেশের, এবং সেই সহযোগিতার কথাও তারা বলেছেন। তো সব মিলিয়ে খুব ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি ভিসা ইস্যুর কথা তো আমি বলেছি আপনাকে, যে আমরা সংবাদ বিজ্ঞপ্তিতেও আমরা উল্লেখ করেছি, কারণ ভারত যেহেতু বাংলাদেশি মানুষের জন্য ভিসা সংক্ষিপ্ত করেছে বা সীমিত করেছে, তাতে করে আমাদের দেশের এই যে তরুণ প্রজন্মের অনেক স্টুডেন্ট যারা ইউরোপে পড়াশোনা করতে যায়, তারা তাদের ভিসা নিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই জন্য আমাদের ইউরোপিয়ান দেশগুলোকে মাননীয় প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন যে আপনারা আপনাদের ভিসা সেন্টারগুলো বাংলাদেশে শিফট করুন অথবা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে নিয়ে যান, যাতে করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আসলে ভিসা নিতে পারে। এটা ছাড়া মাইগ্রেশন নিয়ে একটা বড় সময় ধরে আলোচনা হয়েছে, বিশেষ করে ইতালিয়ান রাষ্ট্রদূত উনি অনেক সময় নিয়ে আলোচনা করেছেন মাইগ্রেশন ইস্যুতে, কারণ বাংলাদেশের প্রচুর মানুষ ইটালিতে কাজের জন্য যায়, এবং ওনারা বলেছেন যে এই মানুষগুলো যদি অবৈধভাবে লিবিয়া হয়ে যদি ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়ে যদি না যায়, তাহলে বরঞ্চ যদি বৈধভাবে যায় এবং স্কিল মাইগ্রেশনটা হয়, তাহলে বাংলাদেশ যেমন উপকৃত হবে, ইতালি একইভাবে উপকৃত হবে। সো মিউচুয়াল বেনিফিটের জন্য ইরেগুলার মাইগ্রেশনকে কমিয়ে কীভাবে রেগুলার মাইগ্রেশনটা বাড়ানো যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আসলে ইউরোপের দেশগুলোর সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, এবং প্রত্যেকটা বিষয়ে মোটামুটি এই স্বল্প সময়ের বৈঠকে 2.5 ঘন্টা এতগুলো দেশের সাথে বৈঠক করার জন্য খুব বড় কোনো সময় নয়, কিন্তু এর মধ্যে দিয়ে সবগুলো বিষয় আসলে টাচ করার চেষ্টা করা হয়েছে। একদম সেই দিকে চলে এসেছি, শেষ করবো। আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরুটা করি, শেষের 2 মিনিট সময় পাবো। একটু আপনাকে যেটা আশ্বস্তের একটা বাণী শুনতে চাই। মানুষ এই বিভিন্ন ধরনের পরিস্থিতি, বাজার পরিস্থিতি সব কিছু মিলে এক ধরনের মানে ভয়, এক অস্বস্তি থাকে। একটু আশ্বস্ত শুনতে চাই যে আসলে খুব শীঘ্রই পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের সবচেয়ে বড় আশার কথা হচ্ছে দেশে একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। গত 15 বছর বা 16 বছরের যে দুঃশাসন, মানুষের দম বন্ধ হয়ে এসেছিল, দ্রব্যমূল্য বেশি ছিল, মানুষের কোনো অধিকার ছিল না, ইত্যাদি অনেক ধরনের সমস্যা ছিল। আসলে গুটি কয়েক সুবিধাভোগী ছাড়া ফ্যাসিস্ট সরকারের বাকি যারা ছিল তাদের মানুষের মর্যাদাই ছিল না। মানুষ আস্তে আস্তে তার মর্যাদাটা ফিরে পাচ্ছে, অধিকার ফিরে পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এখনও রয়ে গেছে, সেটা স্বীকার করতে দ্বিধা নেই, কিন্তু সেই সমস্যাগুলো আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, এবং সবাই যদি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে সেই সমস্যারও হয়তো সমাধান হবে। এবং শুধু সমস্যার সমাধান নয়, আমরা যে সমাজে আমাদের যে গণতান্ত্রিক যে উত্তরণের যে যাত্রাটা শুরু হয়েছে, আমরা মনে করি যে এটার একটা সফল পরিসমাপ্তি ঘটবে আমাদের একটা নির্বাচিত সরকারের ক্ষমতায় আরোহণের মধ্যে দিয়ে। সেই পরিবর্তনের ধারাটা সূচিত হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। আশা করছি আপনি কি আশ্বস্ত? আমি ভীষণ আশ্বস্ত। দেখুন, গত কয়েকদিনের ভেতরে আপনার নির্বাচন কমিশন হয়েছে, দুর্নীতি দমন কমিশন হলো, প্রতিদিন কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। এখন আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া এইসব হিসাবে গেলে হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে পরিবর্তন কিন্তু সবাইকে একটু অস্বস্তিতে ফেলে, সবার ভেতরে একটু আশঙ্কার জন্ম দেয়। দেখুন, গত শাসনটি শুধুমাত্র চোরদের শাসন ছিল তা না, কিন্তু আপনাকে মনস্তাত্ত্বিকভাবে ফ্যাসিজমের ভেতরে নিয়ে গেছিল। আমি জানি না, এই চ্যানেলে কিন্তু আমি 16 বছর আসতে পারিনি। এই চ্যানেলের নেতৃত্বে যারা ছিল তাদের 2-1 ব্যক্তির কারণে গত 100 দিনে কিন্তু অন্তত 16 বার এসেছি। তার মানে দেখুন, শাসন করেছেন শেখ হাসিনা, এই চ্যানেলে যারা দায়িত্বে ছিলেন তারা 16 বছর আমার মতো কিংবা আমার মতো অনেককে, যারা সত্য বলতো, যারা ভিন্ন মত বলতো, তাদেরকে আসতে দিত না। তার মানে তারা তাদের লাঠিয়াল হিসাবে মিডিয়াতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এই সব অপকর্ম থেকে মুক্ত হচ্ছে। আপনি প্রশাসনকে যথেষ্ট শুদ্ধিকরণ হতে দেখবেন, দুর্নীতি কমবে, অর্থনীতির বড় মাপে উপরি কাঠামোতে কিন্তু আমরা খুব ভালো করছি, রিজার্ভ ঠিক আছে, আমরা বিদেশের দেনা পাওনা পরিশোধ করছি, আপনার বিনিয়োগ আসছে। আপনি দেখতে পাচ্ছেন সেদিন ইউরোপিয়ান ইউনিয়নের মিটিংয়ে তারা কি আশ্বাস প্রকাশ করলো। তবে যেটি হচ্ছে, দেশের ভিতরে অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বাজার দর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে না। সামনে রমজান মাস রয়েছে, তখন কিন্তু আপনি দেখবেন আরও সমস্যা তৈরি হতে পারে। তবে মানুষকে যেটি আমি আশাবাদী হতে বলবো, আমাদের প্রত্যেকেরই একটু ভোগান্তি হতে পারে, কিন্তু যেটিতে আমরা খুব বেশি আশাবাদী সেটি হচ্ছে আমাদের একটি গণতান্ত্রিক শাসনের যুগে আমরা প্রবেশ করছি এবং আমাদের অধিকারের যুগে প্রবেশ করছি। আমাদের এখন দুদিকে তাকিয়ে কথা বলতে হয় না এবং রাতের আধারে কেউ তুলে নিয়ে যাবে সেটি মনে করতে হয় না। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ এক্সট্রা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।